নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি প্রাইম টাইম। অতিরিক্ত শূন্য পদে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে আজ সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে স্বস্তি দিল রাজ্য সরকারকে। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত শূন্য পদ তৈরির মামলায় সুপ্রিম কোর্টে আজকে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল, সিদ্ধান্ত অসাংবিধানিক নয় বলেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে শূন্যপদ তৈরি করা হয়েছিল, সেই শূন্যপদ তৈরির ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল, সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের। অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলা খারিজ হলো হাইকোর্টের নির্দেশেই। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, অনুমোদন নিয়ে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যপালের অনুমোদন রয়েছে। রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্যই এই সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসএসসি এমন অতিরিক্ত শূন্যপদ অনুমোদন থাকলে এই সিদ্ধান্ত নিতেই পারে শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলাতে আজকে সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার। এই মামলা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তা নিয়ে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে যায় এবং আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে দেখা গেল যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার মধ্যে দুটি দিক রয়েছে। একদিকে যেমন সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে বলেছিল যে সুপার নিউমেরারি যে পোস্ট তৈরি করা হয়েছিল ৬,৮০০টি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়, সেই সংক্রান্ত সিবিআই তদন্তের ওপরে একদিকে যেরকম স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে প্রয়োজন হলে মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, সেই বিষয়টাতেও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে এই যে রায় সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালতের যে রায়, তার নেপথ্যে বা এই রায় দেওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে মন্ত্রিসভা যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল সেখানে যে প্রয়োজনীয় যে অনুমোদন নেওয়ার প্রয়োজন বা যে পদ্ধতিতে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় সেখানে কিন্তু কোনো রকম কোনো অবৈধতা বা ইললিগালিটি সুপ্রিম কোর্ট দেখছে না। তার কারণ এসএসসির তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রাথমিকভাবে মন্ত্রিসভার কাছে আবেদন করা হয়েছিল এই সুপার নিউমেরারি পোস্ট তৈরির জন্য। তারপরে একেবারে নির্বাচিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যরা এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেন এবং সেখানে কিন্তু রাজ্যপালের কাছ থেকেও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল, রাজ্যপাল স্বাক্ষর করেছিলেন। সেক্ষেত্রে যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং রাজ্যপালও সেই বিষয়টিকে অনুমোদন দিয়েছিলেন, সেখানে সুপ্রিম কোর্ট মনে করছে না যে এখানে আদালতের কোনো হস্তক্ষেপের কোনো প্রয়োজন রয়েছে। এবং এই গোটা শুনানির ক্ষেত্রে যে রায় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো সেটাতে কিন্তু রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা রাজ্য সরকার একটা বড় স্বস্তি পেল বলা যেতে পারে। তার কারণ যদি সিবিআই এই মন্ত্রিসভার সদস্যদেরকে যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো, সেটা রাজ্য সরকারের কাছে কিন্তু যথেষ্ট অস্বস্তির বিষয় হতো। তার কারণ তুমি জানো, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বরা তারা কিন্তু গ্রেফতার হয়েছেন। সেই জায়গাতেও রাজ্য সরকারকে একটা বড় অস্বস্তির মুখে পড়তে হয়েছিল, মুখ পুড়েছিল রাজ্য সরকারের। এবং এক্ষেত্রেও যদি সিবিআই আবারও মন্ত্রিসভার সদস্যদেরকে, নির্বাচিত মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ যদি করার বিষয় তৈরি হতো, তাহলে কিন্তু সেটাও রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষেত্রে রাজ্য সরকার একটা বড়সড় স্বস্তি পেল বলা যায়। এবং মূলত যেটা বলা হচ্ছে যে যেভাবে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে, মূলত যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা ছিলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্য এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় এবং সেখানে কোনো রকম কোনো অবৈধতা বা ইললিগালিটি সুপ্রিম কোর্ট দেখছে না, যে কারণে সিবিআই তদন্তের নির্দেশকে একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকেও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ালো, এখানে কিন্তু এসএসসির প্যানেল বাতিলের প্রসঙ্গও উঠে আসে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে যেখানে গোটা প্যানেলটিকেই বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথক না করতে পারার কারণে, সেখানে দাঁড়িয়ে এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার কোনো রকম কোনো বৈধতা কিন্তু আলাদা করে থাকে না।
সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি বেঞ্চ সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন সেখানে কিন্তু এই বিষয়গুলোই মূলত উঠে আসছে এবং এখানে কিন্তু অনেকগুলো দিক রয়েছে। তার কারণ একদিকে যেরকম শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এতজন 25,752 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী তারা চাকরি খুইয়েছেন, তার পাশাপাশি এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রেও দেখা গিয়েছিল যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়, মন্ত্রিসভার সদস্যরা তারা তৈরি করেছিলেন এবং যে ক্যাবিনেট যে রুল তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকেও মান্যতা দেওয়া হয়। অর্থাৎ বলা হয়েছিল যে মন্ত্রিসভার সদস্যরা এই সিদ্ধান্ত নিলেন ঠিকই, কিন্তু সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন কিন্তু কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্তের কথা বলা হয় এবং যেখানে সুপ্রিম কোর্ট মনে করছে যে এখানে কোনো রকম অবৈধতার বিষয় নেই, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল এবং মন্ত্রিসভার কাছে সেই ক্ষমতা রয়েছে, মন্ত্রিসভা মনে করলে বা প্রয়োজন মনে করলে তারা কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে পারে। অর্থাৎ সমস্ত দিক বিচার করে যাচাই করে সুপ্রিম কোর্ট যেটা আজকে রায় দিয়েছেন সেখানে একদিকে যেমন সিবিআই তদন্তের প্রতি একটা স্থগিতাদেশ খারিজ করে দেওয়া হয়েছে সিবিআই তদন্ত, এবং তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে বিষয় ছিল সেটাও কিন্তু একই রকমভাবে খারিজ করে দেওয়া হলো, যার কারণে রাজ্য সরকার একটা বড়সড় স্বস্তির মুখে এসে দাঁড়ালো এই সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করার ক্ষেত্রে বলা যেতেই পারে। পম্পি, ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত নয়, তবে বাকি তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনবো। Supreme Court today said that the direction of the Honorable High Court for CBI investigation against the cabinet, that was uncalled for. Therefore, Supreme Court has quashed that part of the order. Therefore, the CBI now may not carry on any investigation against the cabinet members for the cabinet decision, not for other things. And the court has clarified that all other directions of the court that will continue to be operative except the portion of CBI investigation. So far the cabinet decision is concerned, nothing else, nothing more. টেকনিক্যাল গ্রাউন্ডে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, বাকি বিষয়ে তদন্ত চালাবে সিবিআই। দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে তিহার জেলে, প্রতিক্রিয়া আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির। কি বলেছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, শুনবো। খারিজ হয়েছে আজকে অ্যাবসলিউটলি অন টেকনিক্যাল গ্রাউন্ড। টেকনিক্যাল গ্রাউন্ড কি ছিল? পরিষ্কার বলেছে যে গভর্নরের কনসেন্ট ছিল, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত, লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা কনফ্লিক্ট তৈরি হতে পারত, তার জন্য এই রায়টা এসেছে। এটা নিয়ে আপাতত আর কোনো মন্তব্য বিশেষ করে নেই, কিন্তু একটা জিনিস বলা, মুখ্যমন্ত্রী স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কিচ্ছু নেই। তদন্ত চলছে, কোত্থেকে কি হইলো সবাই জানে, সবকিছু সামনে আসছে, পুরো ব্যাপারটা সামনে আসবে এবং আবার বলছি চোরগুলোর আলটিমেট তিহার যাত্রাই হবে। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন চাকরিহারারা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন চাকরিহারারা, তাদের সঙ্গে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন, কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের লড়াইয়ের বার্তা, এখন ধৈর্য, সামনে বড় লড়াই। চাকরিহারাদের বার্তা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন তীব্র আন্দোলনের বার্তা, সঙ্গে নিয়ে গেলেন এসএসসি ভবনে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আমরা দেখলাম সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে চাকরিহারারা তারাও গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে গিয়ে বৈঠক করেন। তার বৈঠক করার পরেই তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা যান এসএসসি ভবনে। ঠিক কি হলো, কি জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? চাকরিহারাদের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি কথা হলো? একেবারেই পম্পি, তোমাকে জানিয়ে রাখবো যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং চাকরিহারা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু মোট 10 জনের এক প্রতিনিধি দল তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, অর্থাৎ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা আজ দেখা করতে আসেন। আমরা জানি দুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন যে এখনো পর্যন্ত সময় আছে, অর্থাৎ যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার একটা শেষ সুযোগ, শেষ সময় এখনো আছে এবং মুখ্যমন্ত্রীকে বলবো মানবিক হতে, যাতে যোগ্যরা চাকরি
ফিরে পায়, এই একটা বার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুদিন আগে দিয়েছিলেন। সেই বার্তা ধরেই কিন্তু তারা আজ এসেছেন যে কোনো হয়তো উপায় আছে এখনো পর্যন্ত যাতে যোগ্যরা চাকরি আবার ফেরত পায়, এবং সেই বিষয় নিয়ে তারা আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে আসেন। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন তাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত যদি সুপ্রিম কোর্টে নতুন করে রিভিউ অ্যাপ্লিকেশন করা যায়, অর্থাৎ ওয়ে মার্কশিট যদি সরকার দেয়, তাহলে সিবিআই এর উচিত সেই ওয়ে মার্কশিট দিয়ে সুপ্রিম কোর্টে জানানো এবং রিভিউ একটা অ্যাপ্লিকেশন দেওয়া, এই একমাত্র উপায় আছে। কিন্তু তার জন্য ওয়ে মার্কশিট কিন্তু দরকার, অর্থাৎ মিরর ইমেজের দরকার। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যৌথ সংগ্রামী এবং চাকরিহারা যারা রয়েছেন তারা প্রশ্ন করেন যে যদি রাজ্য সরকার ওয়ে মার্কশিট অর্থাৎ মিরর ইমেজ না দেয় তাহলে সেক্ষেত্রে কি করণীয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তাহলে ধৈর্য ধরুন, কিন্তু আন্দোলন চালিয়ে যেতে হবে, তীব্র আন্দোলন করতে হবে, এছাড়া আর কোনো রকম উপায় নেই। পাশাপাশি সঙ্গে থাকো স্বপ্না, আপনাদেরকে শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন চাকরিহারারা, তার সঙ্গে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কি কথোপকথন হলো শুনুন। কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাওতাবাজি চলবে, নতুন ভাওতা দেওয়া হলো, এছাড়া কিছু না। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, নিশ্চয় বড় বেআইনি কথা আমি জীবনে শুনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন। আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি, সেই জন্য এটা করা যায়। আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন হোক। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রয়োজনে আমাদের ওখানে আবারও অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। বাড়িতে চাকরিহারাদের সঙ্গে কথা বলার পরে এসএসসি ভবনে চাকরিহারাদের সঙ্গে নিয়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি স্বপ্না। এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন চাকরিহারারা, সেখানে কি হলো? একেবারেই পম্পি, আমরা দেখেছি যে এই যৌথ সংগ্রামী মঞ্চ তাদের সঙ্গে আলোচনা করার পর তাদেরকে সঙ্গে নিয়ে কার্যত এসএসসি ভবনে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এসএসসি ভবনে চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন। যদিও তার সাথে চেয়ারম্যানের দেখা হয়নি, কারণ আজ চেয়ারম্যান আসেননি, এসএসসি চেয়ারম্যান আজ তিনি আসেননি, এই কারণেই তার সাথে দেখা হয়নি। কিন্তু অন্যান্য আধিকারিকরা তার সাথে দেখা করেছেন, এবং দেখা করে আসার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো কিন্তু যে অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া একটা পাতা নড়ে না রাজ্যে, সুতরাং সরকারের আদেশ ছাড়া এই ওয়ে মার্কশিট কি করে বার করবে। সরকারই আদেশ দিচ্ছে যে ওয়ে মার্কশিট যাতে বার করা না হয়, কিন্তু যদি বার করা না হয় তাহলে এত যে প্রায় 26,000 আমরা দেখেছি, এবং যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, এটাও আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়ে মার্কশিট বার করতেই হবে, যদি না বার করা হয় তাহলে সেক্ষেত্রে তীব্র আন্দোলনে যাওয়ার একটা হুঁশিয়ারি তিনি আজও দিয়ে গিয়েছেন। তিনি এই এসএসসি ভবন থেকে বেরিয়ে তিনি দিয়ে গিয়েছেন যে আন্দোলন করতে হবে এবং প্রয়োজনে আমরণ অনশন করতে হবে, এমন একটা বার্তা দিয়েছে। এবং তিনি বলছেন যে আজ দেখা হলো না তো কি হয়েছে, আগামীকাল তিনি আবারও আসবেন এসএসসি ভবনে এবং আবারও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার একটা যাতে দেখা করা যায় সেই বিষয়টি দেখবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এও বলেছে যে মুখ্যমন্ত্রী সকলের হাত পা বেঁধে রেখেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা গতকাল বলেছেন যে যোগ্যদের, যাতে আমরা জানি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাতে যোগ্যদের চাকরি হয় আমি সেই ব্যবস্থা করব, কিন্তু একবারও তো মুখ্যমন্ত্রী বলেননি যে আপনাদের চাকরি আছে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেব, এমন বার্তা তো মুখ্যমন্ত্রী দেননি। এমনই কিন্তু অভিযোগ আজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং পাশাপাশি কিন্তু তারা যে চাকরি হারা রয়েছে তাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে রয়েছি, এমনটাই কিন্তু বার্তা দিয়েছে। পম্পি, ধন্যবাদ স্বপ্না। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। এসএসসি ভবনে গিয়ে কি বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন, এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে। চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত, লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে। আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে,
অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই পেপার তুলে দিতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গাতে প্রয়োজন, ঠিক আছে। মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন, ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন রাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নন, এইরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার। সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউতে সেখানে বিজেপির তরফ থেকে মিছিল করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির তরফ থেকে মিছিল করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। अरविंद पेचो बैकअप पेचो भाई पिच अरविंद पेचो बैकअप पेचो भाई पिच আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউতে আজকে বিজেপির তরফ থেকে মিছিল করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভের কারণ কি, কিসের এই প্রতিবাদ বিজেপির তরফ থেকে? দেখো পম্পে, গতকাল আমরা দেখেছিলাম যে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এক্সাইড মোড় থেকে কালীঘাট ভবানীপুর পর্যন্ত কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেই অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল? এসএসসি যারা চাকরিহারা হয়েছেন 25,752 জন, সেই চাকরিহারা শিক্ষকদের চাকরি খোয়ানোর ক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়ী করছে বিজেপি, আরও স্পষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা দায়ী করছেন এবং যে কারণে তারা কালীঘাট চলো অভিযানের ডাক দেন। এবং গতকাল আমরা দেখেছিলাম যে সেই কালীঘাট চলো অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব যারা ছিলেন তাদেরকে রীতিমতো একেবারে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। বিজেপি কর্মী সমর্থকদের ওপরে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ করছে বিজেপি এবং তারই প্রতিবাদে আজকে দেখা গেল সেন্ট্রাল অ্যাভিনিউতে মুরলীধর সেন লেন অর্থাৎ কালীঘাট অভিযানে ধরপাকড় করা হয় এবং তারই প্রতিবাদে আজ মিছিল বিজেপির। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোথাবাড়ি যাবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার সঙ্গে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এই খবর নিয়ে ফিরবো, এখন সময় একটা বিরতি। মোথাবাড়ি যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার সঙ্গে একাধিক শর্ত থাকছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মোথাবাড়ি যাওয়ার অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, মোথাবাড়ি যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি কি শর্ত বেঁধে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে? দেখো, একেবারে পম্পে একাধিক শর্ত সাপেক্ষ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু বিগত দিনে কলকাতা হাইকোর্টে অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা দায়ের করেন এবং সেক্ষেত্রে তার আবেদন একেবারে স্পষ্ট ছিল যে তিনি মোথাবাড়ির নির্দিষ্ট এলাকায় তিনি পরিদর্শন করতে চান এবং সেক্ষেত্রে 4টি এলাকা যেটা তিনি পরিদর্শন করবেন বলে তিনি জানিয়েছেন এবং এই মর্মে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষে তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং সেটা পরবর্তীতে মঞ্জুর হয়। যেটা জানা যাচ্ছে আজকের যে শুনানি সেক্ষেত্রে শর্ত সাপেক্ষভাবে তাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যেটা বিরোধী দলনেতাকে যে জায়গায় যাবে তিনি অর্থাৎ মোথাবাড়ির যে নির্দিষ্ট থানার এলাকায় যেসব এলাকা পর্যাপ্ত যেসব এলাকাগুলি রয়েছে সেই জায়গা তিনি পরিদর্শন করতে পারবেন, যেটা 4টে জায়গা যেটা তিনি একেবারে জানিয়েছিলেন যে সেই নির্দিষ্ট 4টে জায়গায় তিনি পরিদর্শন করবেন, সেই 4টে জায়গায় তিনি যেতে পারবেন সেখানে এবং তার সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে। কোনো রকম যদি পরিস্থিতি অপ্রীতিকর হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেবে মালদা থানার পুলিশ এবং অন্যদিকে এসপি পদমর্যাদা যেসব আধিকারিকেরা রয়েছেন তারা অর্থাৎ মালদা সুপার পুরো বিষয়টা নজরদারিতে রাখবেন, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই পুরো গোটা বিষয়টা কিন্তু তারা দেখবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সকাল 10টা থেকে 3টে পর্যন্ত অর্থাৎ আগামী 11 এপ্রিল তিনি যে মোথাবাড়ি যাবেন সকাল 10টা থেকে 3টে পর্যন্ত তিনি সেই নির্দিষ্ট 4টে এলাকা তিনি পরিদর্শন করতে পারবেন, মোথাবাড়ি থানার অন্তর্গত 4টে এলাকা। এবং অন্যদিকে নিরাপত্তার বিষয়টা তো বললামই যে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা থাকবে এবং যদি কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় সেক্ষেত্রে ফোর্স পাঠিয়ে গোটা ঘটনা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে বলে
নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বিষয়গুলো যেটা দেখা গিয়েছে যে বিরোধী দলনেতা কিন্তু বারংবার প্রশ্ন তুলেছিলেন যে অন্যান্য বিরোধী দলগুলি যদি যেতে পারে তাহলে তারা কেন যেতে পারবে না, এবং এই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তাকে বিরোধী দলনেতাকে সেই জায়গায় পাঠানো হবে এবং সেক্ষেত্রে কোন রকম রাজনৈতিক মঞ্চ তৈরি করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ না, কোন রকম ভাবে কিন্তু উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, রাজনৈতিক মঞ্চ বানানো যেহেতু যাবে না, মিছিল থেকে বা কোন রকম মিছিল করা যাবে না, এবং যে জায়গায় পরিদর্শনে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে কোন রকম বিতর্কিতমূলক মন্তব্য বা শাসক দল বা বিরোধী দল যাই হোক তাদেরকে উদ্দেশ্য করে কোন রকম বিতর্কিতমূলক মন্তব্য করা যাবে না বলে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একজন বিধায়ক এবং তার যেসব নেতৃত্বরা রয়েছেন কয়েকজন মানুষ, যেটা গুটি কয়েক বেঁধে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট কয়েকজন মানুষকে নিয়েই, তার মধ্যে একজন সাংসদ থাকতে পারে, তার মধ্যে একজন বিধায়ক থাকতে পারে, সমস্ত কিছু মিলিয়ে কয়েকজন মানুষ যাদেরকে বেঁধে দেওয়া হয়েছে সেই কয়েকজন নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে কিন্তু তিনি সেখানে পরিদর্শনে যেতে পারবেন। একেবারে সকাল 10টা থেকে 3টে পর্যন্ত তিনি সেই পরিদর্শনে মোথাবাড়ির থানার এলাকার যেসব জায়গাগুলি রয়েছে নির্দিষ্ট জায়গা সেখানে তিনি পর্যবেক্ষণ করতে যাবেন। স্থানীয় যেসব মানুষজন রয়েছে তাদের সঙ্গে যদি তিনি চান তাহলে তিনি কথা বলতে পারেন, সেই বিষয়টা কিন্তু বলে দিচ্ছে। কিন্তু বারংবার যে বিষয়টাকে সামনে আনা হয়েছে যে এক নিরাপত্তার বিষয়টা তো থাকবে, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছেন মালদহের এসপি, আর রাজনৈতিক মঞ্চ করা যাবে না, উস্কানিমূলক মন্তব্য নয়। ধন্যবাদ সাধনা, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জঙ্গিপুরে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এই পরিস্থিতি, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি দেখাবো, সেই খবর জানাবো। এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি এই খবর নিয়ে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জঙ্গিপুরে। সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তুলকালাম রঘুনাথগঞ্জের মিয়াপুরে। আইনের প্রতিবাদেই চলছিল মিছিল, পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। দেখতেই পাচ্ছেন দাউ দাউ করে চলছে পুলিশের গাড়ি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, সংশোধিত ওয়াকফ আইন, সেই আইনের প্রতিবাদে যুব সমাজ একটি তারা প্রতিবাদ মিছিল বের করেছিল। সেই মিছিল যখন জঙ্গিপুরের মিয়াপুরের উদ্দেশ্যে যায়, মিয়াপুরের ওখানেই পুলিশের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ শুরু হয়। মিছিলে বাধা দেওয়া হয় যে তাদের মিছিল সামনে যেতে যাবে না, এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরেই মিছিলে যারা এসেছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ আছে। এবং সেই মুহূর্তে পরিস্থিতি ওই এলাকায় যারা এসেছিলেন, যুব সমাজ যারা প্রতিবাদে যারা আন্দোলনে এসেছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে তাদেরকে সেখান থেকে লাঠিচার্জ করিয়ে তাদেরকে সরানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পরেই যেখানে যারা প্রতিবাদ করতে এসেছিলেন তারা উত্তেজিত হয়ে তারা পুলিশের দুটো গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় যে যুব সমাজ যারা এই আন্দোলনে এসেছিলেন তারা রীতিমতো জানিয়েছেন যে সংশোধিত যে ওয়াকফ আইন, সেই আইন আইনের যে তারা মানছে না, তাদের এই আইনের যে আইন, সেই আইনের তারা পুনরায় সংশোধিত চাইছে। এই নিয়েই যে উত্তাল পরিস্থিতি হয় এবং সেখানে এখনো পর্যন্ত পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হলেও যে ওখানে একটা চাপা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ রফি, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। যে আইন আনা হয়েছে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয় রঘুনাথগঞ্জের মিয়াপুরে। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ বাধা দিলেই এই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ, তাও আবার বেনজির। 4 জন সাংসদের মধ্যেই সংঘাত। কল্যাণের নিশানায় 3 জন সাংসদ। তৃণমূলের অন্দরের সাংসদ সংঘাত। নির্বাচন কমিশনে বাদানুবাদ। বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদের সঙ্গে বচসা সাংসদকে কটূক্তির অভিযোগ। মধ্যস্থতায় ডেরেক ওব্রায়েন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বচসা কল্যাণের সঙ্গে বচসা কীর্তির। সমাজ মাধ্যমে ভাইরাল স্ক্রিনশট, দলীয় গ্রুপ ছাড়লেন মহিলা সাংসদ।
মহিলা সাংসদকে আক্রমণ শানিয়ে কি বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি শাউটেড যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করবে। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইসরো ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুজিতা জানিয়েছে, সুজিতাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবেন ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই। কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করবো না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। 2-3টে কারণে অনেকে হিংসা হয়েছে। টুকে কামরাজলেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। And speaking in the ওয়াকআপ bill and how it has been recognized by all the peoples of the country, you know, কি করব আমি? শুধুমাত্র তৃণমূলের মহিলা সাংসদকে নয়, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও আক্রমণ শানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেয়, ওখানে লাগিয়ে দেয়, বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জি গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখনো যদি প্রিয় রায় গালাগাল দেয় ওদের গায়ে লাগবে। সৌগত রায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নরদার চোর, টাকা তো নিয়েছে। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন শুনবো। জানি না, ওই যে গতকাল কাগজে আজকে কাগজে বেরোবার পর আমি বলেছিলাম যে নাম না করে, ওর নাম করে বলিনি, এইসব ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর তো একটা সবসময় পারসিকিউশন কমপ্লেক্স আছে, উনি ভাবছেন যে ওকে সবাই শেষ করার চেষ্টা করছে, সেই জন্য আমায় ধরে নিয়েছে। আমি তো ওর নাম করে এর আগে কিছু বলিনি, উনি আমার নাম করে বলার পর আমি যা বলার বলেছি এবং বলবো এরপর। উনি অযোগ্য এবং অভদ্র, আর কি বলবো। আমি দেখছি এটা তৃণমূলের ব্যাপার নয়, ওই সাংসদ তিনি অসভ্য, তার ব্যবহার মনুষ্যেতর প্রাণীর মতো, সেই জন্য এই কথা ব্যবহার করেছে। উনি তো বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, এ কথা তো বিজেপি বলতো। আমরা নারদার চোর যদি হই তাহলে সিবিআই কেন চার্জশিট দিল না আমাদের বিরুদ্ধে? সুতরাং ওর কথার কোনো গুরুত্ব নেই, উনি খুব নিচে যেতে পারেন, তারই সুযোগ নিয়ে ওকে জায়গা থাকতে ধমকাচ্ছেন, এসব আর চলবে না। আমি ওর অপসারণ চাই।
চিফ হুইপের পদ থেকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখালাম যেখানে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষিপ্ত তার সতীর্থদের উপর। কেন এত ক্ষিপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আর বচসার ভিডিও রেকর্ড করলেন কে? হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট কি করে ভাইরাল হলো? এই প্রশ্নগুলোই তো এখন সামনে আসছে। দেখো, বচসার, তুমি যে দ্বিতীয় প্রশ্নটি করলে, বচসার ভিডিও রেকর্ড করলো কে, এই প্রশ্নের উত্তর আমাদের কোনো অনুমান আর করতে হয়নি এতক্ষণ ধরে, তাই নিয়ে অনেক কথাবার্তা বলেছি কে করলো, কিন্তু তার উত্তর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দিয়েছেন। তিনি নাম করেননি, কিন্তু স্পষ্টতই বলেছেন যে রাজ্যের বাইরের এক সাংসদ, যিনি রাজ্যের বাইরের অধিবাসী কিন্তু পশ্চিমবাংলা থেকে নির্বাচিত হয়েছেন, এরকম একজন লোকসভা সাংসদ, লোকসভা কথাটা তিনি বলেননি কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে তিনি গোটা ঘটনাটা ভিডিও রেকর্ড করেছেন এবং ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের এক সাংসদ আরেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ করছেন এই বিষয়টা যে ভিডিও রেকর্ডিং, তৃণমূল সাংসদদের মধ্যে বচসা এবং এরকম কথা কাটাকাটির ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন তৃণমূলেরই এক সাংসদ। এটা মারাত্মক অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এবার যদি আমি আসি যে তোমার প্রথম প্রশ্নের প্রথম অংশটার দিকে, যে কেন এই রকমভাবে তিনি রেগে গেলেন, তা এই বিষয়টা দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও বারে বারে বিতর্কে জড়িয়েছেন। তিনি অপ্রিয় ভাষণ করেছেন, অনেক সময় এমন কটূক্তি করেছেন যেটা অনেক সময় শালীনতার সীমাও ছাড়িয়েছে, তাই নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এবারের বিতর্ক সমস্ত কিছু সীমা ছাপিয়ে গেল। তার কারণ হচ্ছে তিনি যাদের বিরুদ্ধে মুখ খুলছেন, যে সমস্ত অভিযোগ করছেন, সে সমস্তই তার সহ সাংসদদের বিরুদ্ধে। তারা সবাই তৃণমূল দলেরই সাংসদ এবং তিনি মারাত্মক সব অভিযোগ করছেন। বলছেন টাকা নিতে দেখা গেছে নারদ ইস্যুতে। সেটা আমরা জানি যে নারদ বিতর্কের সময় যখন টাকা নেওয়ার ভিডিও সামনে আসে 2016 বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সেই সময় গোটা তৃণমূল দল বলেছিল যে এটা বিজেপির চক্রান্ত, ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছিল এবং তাই নিয়ে গোটা ঘটনা যিনি করেছিলেন, যে স্ট্রিং অপারেশনটা করেছিলেন ম্যাথু স্যামুয়েলস, তাকে আমরা জানি, মনে থাকবে পম্পি, বটতলা থানায় একাধিকবার ডেকে পাঠিয়েছে, তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এবং গোটা তৃণমূল পথে নেমে আন্দোলন করেছিল যে এটা একটা ষড়যন্ত্র, চক্রান্ত করা হয়েছে। কিন্তু আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তাতে স্পষ্টতই হয়ে যাচ্ছে যে ওটা চক্রান্ত, বিরোধীদের অভিযোগ ছিল না, সেটা সত্যিই ছিল। সৌগত রায় যে টাকা নিয়েছিলেন সেই অভিযোগ, সৌগত রায়কে অভিযুক্ত করছেন স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি শুধু তিনি সৌগত রায় এবং একই সঙ্গে মহুয়া মৈত্রর বিরুদ্ধে মুখ খুলেছেন, নাম করেননি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে তিনি সংসদে বারবার বলতে চান, অতিরিক্ত সময় দাবি করেন, তাকে নিজে সেই মহিলা সংসদ নিজেকে অগ্রাধিকার দেওয়ার জায়গায় বারবার বলেন, দাবি করেন এবং তিনি যে সমস্তভাবে আচরণ করেন সেটা কোনোটাই দলের অনুমোদিত নয়, দলের পক্ষে নয়। এবং স্পষ্টতই তিনি বলেছেন, গোটা সেদিনকার ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছেন যে কিভাবে একজন, বিষয়টা ভাবো পম্পি, এক তৃণমূল সাংসদকে গ্রেপ্তার করতে বলছেন আরেক তৃণমূল সাংসদ। কাকে বলছেন? না বিএসএফকে বলছেন। বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন আমরা জানি, সেই বিএসএফকে গ্রেপ্তার করছে, এক তৃণমূল সাংসদকে গ্রেপ্তার করার কথা বলছেন আরেকজন তৃণমূল সাংসদ। অর্থাৎ বিষয়টা কিন্তু শুধুমাত্র এখন আর তৃণমূল দলের অভ্যন্তরে নেই, গোটা তিক্ততা, এই বিষয়ে যে পুরো তিক্ততা সেটা সামনে চলে এসেছে এবং একজন সাংসদ অন্য সাংসদদের প্রতি কী মনোভাব পোষণ করেন, সেই সাংসদ টাকা দিয়েছেন কী জন্যে, সেইটা নিয়ে তার কী মত, এই গোটা বিষয়টা সামনে এসে গেছে। কাজেই 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টা কিন্তু হয়তো একটা ইস্যু হতে চলেছে এবং যেটা বিরোধীরা বারবার অভিযোগ করেন যে তৃণমূল দলের ভেতরে অভ্যন্তরে অনেক গোষ্ঠী কোন্দল রয়েছে, সেটা এবার আর বিরোধীদের অভিযোগ থাকলো না, এটা তৃণমূল সাংসদরা নিজেরাই প্রমাণ করে দিলেন। ধন্যবাদ চিন্ময়দা। ঠাকুরপুকুরের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। কেস তোলার জন্য চাপ দেওয়া হয়েছে, টাকা নিয়ে মামলা তোলার চাপ, অভিযোগ মৃতের পরিবারের। ঠাকুরপুকুরের ঘটনায় অভিযোগ অনিচ্ছাকৃত খুনের মামলা কেন, প্রশ্ন মৃত আমিনুরের পরিবারের।
ঠাকুরপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ, কেস তোলার জন্য চাপ। অভিযোগ মৃতের পরিবারের টাকা নিয়ে মামলা তোলার চাপ। অভিযোগ মৃতের পরিবারের ঠাকুরপুকুরের ঘটনায় অভিযোগ অনিচ্ছাকৃত খুনের মামলা কেন, প্রশ্ন মৃত আমিনুরের পরিবারের। ঠাকুরপুকুরের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, কেস তোলার জন্যই চাপ। অভিযোগ মৃতের পরিবারের অনিচ্ছাকৃত খুনের মামলা কেন, প্রশ্ন মৃত আমিনুরের পরিবারের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমিনুরের পরিবারের তরফ থেকে কি প্রশ্ন তোলা হচ্ছে, কি বলছেন তারা? মধ্যেই জানি আমরা পরিচালক সিদ্ধান্ত দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ থেকে আদালতে তোলা হয়েছিল। 10 এপ্রিল পর্যন্ত কিন্তু তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলা রুজু করা হচ্ছে সেখানে আমরা জানি বলা হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা কিন্তু রুজু করা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু মৃতের পরিবার যারা রয়েছেন সেখান থেকেই তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থেকে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হলো। তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছেন এবং তারা দাবি করছেন পুলিশের তরফ থেকে প্রথমে যেটা বলা হয়েছিল যে গাড়ির ব্রেক ফেল হয়েছিল, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা। তবে মৃতের পরিবারের সদস্যরা তারা দাবি করছেন যে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে কোনোভাবেই কিন্তু গাড়ির ব্রেক ফেল হয়নি, কারণ প্রথমে একবার গাড়ি এগিয়ে গেছে, তারপর দাঁড়িয়েছে এবং তারপর কিন্তু আবারও গাড়ি এগিয়ে গিয়ে ধাক্কা মেরেছে, ফলে কোনোভাবেই কিন্তু ব্রেক ফেল হয়ে অনিচ্ছাকৃতভাবে তিনি গাড়ির ধাক্কা মারেননি, এমনটাই কিন্তু পরিবারের দাবি। এবং এখানেই তারা থেমে থাকেননি, পুলিশের ভূমিকা যে এখানে নিষ্ক্রিয় সেই অভিযোগ করছেন, কারণ ওই দিন পরিচালকের সঙ্গে আরও যারা ছিলেন তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, এই প্রশ্ন যেমন তারা তুলছেন, তার পাশাপাশি তারা বলছেন তারা সরাসরি অভিযোগ করছেন যে পুলিশের তরফ থেকে যার মৃত্যু হয়েছে তার ছেলেকে থানায় ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে তার ছেলেকে বলা হয় আরও যারা ওই দিন গাড়িতে উপস্থিত ছিল তাদের পরিবারের সদস্যরাও নাকি উপস্থিত ছিল এবং সেখানে বলা হয় টাকা দিয়ে যেন গোটা বিষয়টি সেটেলমেন্ট করা হয়, এমনটাই কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে। তবে সব মিলে ইতিমধ্যে আমরা জানি আজ কিন্তু জামিনের আবেদন জানানো। প্রীতি, মৃত আমিনুরের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। আমি চাই আমার স্বামীর এই হাল করছে, আমি তাদেরকে শাস্তি চাই, কঠিন থেকে কঠিন শাস্তি চাই। আমার স্বামী একটাই, আমার বাড়ি ইনকাম, আমার ছেলেরা সব বেকার, আমি কিভাবে চলবো? দুটো ছেলে রোজগার চাই, রোজগার দিতে হবে। আমরা তো নিশ্চয় হয়ে গেল, আমার স্বামীকে কেন এরকম ভাবে শাস্তি দিল? আমি ওদের কঠিন শাস্তি চাই। হ্যাঁ প্রীতি, তুমি যেমনটা জানাচ্ছিলে অনিচ্ছাকৃত খুনের মামলা কেন, প্রশ্ন তোলা হচ্ছে মৃত আমিনুরের পরিবারের তরফ থেকে। একেবারেই দেখো, তার পরিবারের তরফ থেকে একদিকে যেমন এই প্রশ্ন তোলা হচ্ছে, তার পাশাপাশি আজ তোমায় জানাবো আজ তাকে আদালতে পুলিশ হেফাজতের শেষে তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, সেখানে তার জামিনের আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করা হয়েছে এবং 10 তারিখ পর্যন্ত একদিকে যেমন তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি আজ আদালতে যেটা জানানো হয়েছে যে বিষ্ণুপুর থেকে ঠাকুরপুকুর পর্যন্ত যে প্রায় 11 কিলোমিটারের রাস্তা এবং সেখানে রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়েছে যে ওই গাড়ি কিন্তু দ্রুত গতিতে ছুটে আসছিল, ফলে প্রথমে যে দাবি পুলিশের তরফ থেকে করা হয়েছিল যে ব্রেক ফেল হয়েছে, সেই দাবি কিন্তু কোথাও না কোথাও আজ আদালতে একেবারে বলা হয় যে ব্রেক ফেল হয়নি, কারণ দ্রুত গতিতে যে গাড়ি এসেছিল সেই বিষয়টি কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজে পরিষ্কার এবং সেখান থেকেই পরিবারের সদস্যদের তারা যেমন দাবি করছেন বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ প্রীতি, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রাইম টাইম আজকের মতো এই পর্যন্তই। বিরতির পরে দেখুন নিউজ এক্সপ্রেস আর সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইন।